হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ভিক্টরি এডুকেশন। আমি তোমাদের সোমনাথ স্যার। তোমরা নিশ্চয়ই জানো যে ভিক্টরি এডুকেশনের স্টুডেন্টরা বা ছাত্ররা বিভিন্ন দিকে কিন্তু ছড়িয়ে রয়েছে। তাদের ইন্টারভিউ আমরা তোমাদের সামনে পাবলিশ করি শুধুমাত্র একটাই উদ্দেশ্যে, যাতে তোমরা তাদের থেকে শিখতে পারো, তার থেকে জানতে পারো। একদম অনেকে ভয় পাও স্যার, আমি আর্টস ব্যাকগ্রাউন্ডের, আমার দ্বারা কি রেল হবে। অনেকে ভয় পাও স্যার, আমার বাবা তো একদম গরিব পরিবারের, আমার দ্বারা কি কোনো সরকারি চাকরি হতে পারে। আবার অনেকে ভয় পাও স্যার, আমার বাড়িতে আমার দাদা একদম নর্মাল কাজ করে, আমার ভাইয়েরা নর্মাল কাজ করে, তাহলে আমি কি পারবো, ইত্যাদি নানা রকম প্রশ্নের সম্মুখীন হও। আজকে তোমাদের সেই সমস্ত মিথস গুলো ভেঙে দেবে আমাদের সঙ্গে রয়েছে দেবব্রত পাল। তো ও এই বছর এএলপি তে সিলেক্টেড হয়েছে ফ্রম মালদাতে সিলেক্টেড হয়েছে, এবং ওর সব থেকে একটা ভালো জিনিস, ও কিন্তু বাড়ি থেকে যাতায়াত করতে পারে, যেটা রেলের চাকরিতে খুব রেয়ার। রেলের চাকরিতে আজকে চেন্নাইতে কেউ রয়েছে, তিরুবনন্তপুরমে কেউ রয়েছে, কলকাতাতে হলেও তাকে দেখা যাবে যে আমার স্টুডেন্ট একজন পেয়েছে কলকাতাতে, জামালপুরে পোস্টিং হয়েছে, মানে ও সেদিক থেকে ভীষণ লাগে, এটুকু বলতে পারি। এবং ও এসেছে, আমি বলতে পারি একদম নিম্ন মধ্যবিত্ত বলা যায় না, একদম গরিব পরিবার থেকে এসেছে, যেখান থেকে ও ছোট ছোট কাজ করতো, কাজ করে পড়াশোনা করেছে। আজকে ওর পুরো জার্নিটা কিন্তু আমরা ওর মুখ থেকে শুনবো। তো দেবব্রত, তোমাকে ভিক্টরি এডুকেশনে ওয়েলকাম। তো ভিক্টরি এডুকেশন তুমি কবে থেকে দেখছো, মানে রেলের জার্নি তুমি কবে থেকে ভিক্টরি এডুকেশন খুঁজে পেয়েছো? আমার স্যার আপনার চ্যানেলের সাথে জড়িত আছি আমি স্যার ফেব্রুয়ারি ফেব্রুয়ারি থেকে স্যার, মানে ফেব্রুয়ারি শুরু বা শেষের এরকম টাইম থেকে। তো মানে 2025 সালে স্যার, 2025 সালে হ্যাঁ, হ্যাঁ, ফেব্রুয়ারি বুঝতে পারছি। মাস থেকে সেই জড়িত আছি। আমি যখন প্রিলি পাস করেছিলাম এএলপির জন্য, এএলপি কোনো রকম তো হয়ে গেছিল প্রিলি পাস। তো তারপরে মানে মনে হয়েছিল যে প্রিলি পাস করাটা নর্মাল ব্যাপার ছিল, একটা মেন পাস করতে হবে আমাকে। তো সেই হিসেবে সিলেবাস টিলেবাস দেখে তারপরে মনে হলো যে স্যার ইউটিউবে সার্চ করতাম এলপি সিবিটি 2 এর জন্য কোন কোন চ্যানেলগুলো পড়ায়। তো এরকম খালি হিন্দি চ্যানেল আসতো স্যার, হিন্দি অনেক অনেক চ্যানেল আসতো, দেখতাম ভালো লাগতো, কিন্তু যেটা বাংলাতে বোঝার স্যাটিসফাই হওয়াটা, সেই জিনিসটা ফুলফিল হতো না। মানে বুঝে যে নিজে করব, সেই জিনিসটা না হয় স্বাভাবিক। হতো যে একটা অঙ্ক দেখলাম, স্যার করালো, বুঝলাম, তারপরে যে নিজে চেষ্টা করবো, ওই জিনিসটা হয় না। হিন্দির ল্যাঙ্গুয়েজ আলাদা টার্ম হয়ে যায়, বাংলাতে আলাদা টার্ম স্যার। তো এরকম করতে করতে স্যার এরকম সময় ওই সাবজেক্ট ওয়াইজ চেক করতাম। তো দেখতে পেতাম, মানে দেখার কি স্যার, ওই প্রথম আপনার চ্যানেলের সাথে জড়িত আমি হিট বলে একটা, হিট চ্যাপ্টার থেকেই জড়িত ছিলাম। ওখানে সার্চ করেছিলাম, তো বেসিক সায়েন্স, বাংলায় একটা বেসিক সায়েন্স। বেসিক সায়েন্সেরই স্যার। তো ওখানে আপনার ভিক্টোরিয়া এডুকেশন, তখন তো স্যার আপনাকে চিনতাম না, জানতাম না স্যার। তখন ভিক্টোরিয়া এডুকেশন বলে একটা চ্যানেল আসলো বাংলাতে। তো নর্মালি ভেবেছিলাম যে বাংলায় অনেক চ্যানেল হতেই পারে এরকম, এলবি সিবিটি জানি না কেমন পড়াবে। তো সার্চ করে দেখেছিলাম, ওই স্যার 30 থেকে 35 মিনিটের একটা যে ভিডিও, যা শিখিয়ে গেছে পুরো হিন্দি চ্যানেলে, শিখেও যতটা স্যাটিসফাই হইনি আমি, ততটা স্যার মানে মনের দিক থেকে স্যাটিসফাই হয়েছিলাম। এই করতে করতে স্যার আপনার পুরো যে এলপি সিবিটি 2 এর সিরিজ আর এই কোর্স গুলো ছিল দেওয়া, ওগুলো সব দেখেছিলাম। আর দেখে নিজেকে কনফিডেন্সের মধ্যে নিয়ে এসেছিলাম, হ্যাঁ কিছু হলেও পারবো এবার আমি। এই এবং সেই তারপর সময়। পরীক্ষা হলে গিয়ে দেখো পুরোটাই কমন, যেটা করিয়েছি হ্যাঁ পুরোটাই স্যার, কমন। পরীক্ষা হলে তারপরে আপনি স্যার আমাদের তো শুধু বেসিক সায়েন্সের সাথে পুরো ড্রয়িংটাও করিয়ে দিয়েছিলেন ফ্রিতেই পুরো। সেই সময় তো স্যার আপনার কোনো কোর্সও আনেননি, পুরো ফ্রিতে আপনার, মানে আপনি হয়তো কথা দিয়েছিলেন, বলতেন এরকম সময়ে যে ফ্রিতে এই প্রথমবার, মানে ইউটিউবে প্রথমবার এই চ্যানেলগুলো আমার সাবজেক্ট হুম, ওয়াইজ হুম, হুম, দিচ্ছি। সেই সময় স্যার কোনো হুম। কোর্সও আপনি লঞ্চ করেননি। তো না, না, সেই ওই সময় সময় আপনার, কোনো কোর্স। হুম, ওই সময় স্যার পুরো আমরা প্রতিটা ক্লাস দেখতাম। আর যেগুলো আপনি লাইভ করাতেন স্যার, সেই সময় মতো আমার হতো না, অত রাত পর্যন্ত কাজ থেকে আসতাম, দেরি হতো। তো আমি ভোরবেলায় ক্লাসগুলো সব দেখতাম, দেখে নিজেকে ওই যে পিডিএফ গুলো করাতেন ওই অঙ্কগুলো টুকে টুকে নিয়ে খাতাতে আমি পুরো প্র্যাকটিস করতাম। তারপরে স্যার আপনি একটা দিয়েছিলেন, ওই প্রিভিয়াস ইয়ার বুক দিয়েছিলেন একটা অ্যাপ থেকে, ওই ওটা পুরো সলভ করতাম। আর আপনার যেটা ওখানে যে ম্যাথ গুলো ছিল স্যার, ওখানকার আপনার যে ফ্রি ক্লাসের ম্যাথ, ওখান বরঞ্চ ফ্রি ক্লাসের ম্যাথ গুলো বেশি কঠিন ছিল প্রিভিয়াস ইয়ারের থেকে স্যার, আপনি যেগুলো করাতেন। তো অতটা কঠিন করানো, তারপরে যখন ইজি দেখছি তখন নিজেই কনফিডেন্স চলে আসতো। বাহ, ভেরি গুড। তো এটা জানতে চাইলাম, তুমি বললে বিষয়টা। এবার তোমার আমি পুরো জীবন কাহিনীটা জানবো, মানে তুমি কোন ব্যাকগ্রাউন্ড থেকে উঠে এসেছো এবং আজকে কেমন। তো শুরু করার আগে শেষ থেকে শুরু করবো আমি, সেটা হচ্ছে যেদিন তুমি সিলেকশন পেলে, সেদিন তোমার মানে এনজয়টা কেমন ছিল, বা সেদিন তোমার কি মনে হচ্ছিল?
সেদিন স্যার আমি নিজেকে তো ভাবতেই পারিনি যে স্যার আমাদের মতো ফ্যামিলি থেকে যে চাকরি পাওয়া যায়। তো এটা বুঝেই উঠতে পারিনি স্যার। নাম দেখেও বারবার ভাবছি যে আমারই নাম নাকি। বারবার খালি রোল নাম্বার ভাইকে দিয়ে রোল নাম্বার মিলাচ্ছিলাম। যে ভাইকে বলছিলাম যে রোল নাম্বার গুলো ঠিক করে বল যে এটা আমারই রোল নাম্বার নাকি। নাম তো দেখতে পাচ্ছি স্যার এবং আমার আছে যখন কিন্তু তোমার সিলেকশন হয় তুমি খুব ফ্রাস্ট্রেটেড ছিলে, আমার মনে আছে। হ্যাঁ তুমি স্যার। আমাকে ফোন করেছিলে, বলছে মানে ফোন করেছিলে বা হোয়াটসঅ্যাপ করেছিলে যে স্যার আমার ওবিসি নিয়ে একটা প্রবলেম ছিল বা ইত্যাদি ইত্যাদি নানা রকম। আমি বলেছিলাম হ্যাঁ, যে যাও, সাহস নেই, কোনো সমস্যা হবে না, সমস্যা হলে আমাকে জানিও। হ্যাঁ স্যার, সেই সময় ওই ওবিসি চেঞ্জ করে দিয়েছিল। ওবিসি বি থেকে এ হয়ে গেছিল। তারপরে স্যার ডকুমেন্টস গুলো আমাদের তো ওরকম কোনো কোনো ডকুমেন্টস, সমস্যা হয় না। হ্যাঁ আমাদের কোনো রকম স্বাভাবিক ডকুমেন্টস ছিল ব্যাপার, না। মানে এইরকম ফ্যামিলি থেকে চাকরি পাওয়াটা একটা ভীষণ একটা ইন্সপায়ারিং, মানে ভীষণই ইন্সপায়ারিং একটা বিষয়। তো হ্যাঁ স্যার। তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আমি সম্পর্কে একটু জানতে চাইবো। তো তোমার বাড়ি কন্ডিশন কেমন, বাবা বা যদি যতটা বলা সম্ভব হবে তোমার, অবশ্যই এগুলো বলতে কোনো ক্ষতি নেই, তার কারণ এগুলো দেখে যারা প্রত্যন্ত গ্রামের ছাত্রছাত্রীরা আছে তারা সাহস পাবে, তারা তাদের মধ্যে সাহস আসবে যে হ্যাঁ, যদি দেবব্রতর মতো একজন পেরে থাকে, ও একটা জায়গাতে কাজ করতো, ওর বাবাও একদম ন্যূনতম যাকে বলে একদম গ্রামের মধ্যে ভ্যান চালক যাকে বলে, সেখান থেকেও যদি উঠে আসতে পারে, তাহলে তোমরাও পারবে। তো সেই জার্নিটা তোমার একটু জানতে চাইবো আমি, একদম প্রথম থেকে বলো। স্যার আমাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বলতে বাবা মা আমরা ৩ ভাই আর দিদি। দিদির বিয়ে হয়ে গেছিল। তো এবার বাবা ভ্যান চালায়। তারপরে দাদা তো ছোট থেকে কিছু দূর করেই তারপরে পড়াশোনা বাদ দিয়ে দিল। যেহেতু কন্ডিশন ফ্যামিলির ভালো নেই তো সেই দেখে ও কাজেই সেই সময় থেকেই লেগে গিয়েছিল। তারপরে আমাদেরকেই পড়াতো। তো আমরাও পড়তাম সাথে, সাথে আমরাও পাশেই আমাদের এখানে গ্রামে একটা বাড়িতে কাজ করতাম। তো ওটা ছিল কাপড়েরই কাজ ছিল। তো সেই কাজের ফাঁকে, ফাঁকে পড়তাম, পড়াশোনা কমপ্লিট করলাম। তারপরে পলিটেকনিক কমপ্লিট করার পরে তারপরে চলে গেছিলাম পাঞ্জাবে স্যার কাজ করতে। তো পাঞ্জাবে ওখানেও কাজ-টাজ করে কত সালে ওটা? ২০২০ সালে স্যার ওটা। লকডাউন পড়ে যায় তারপরে ওখানেও কাজ বন্ধ হয়ে গেল। ওখানেও টানা ৬ মাসের মতো মানে থাকতে হলো। তারপর ওখান থেকে এসে তারপরে যে পড়াশোনা করলাম, তারপরে নরমালি শুরুতে তো স্যার হাল ছাড়িনি। তো চলছিল। তারপরে এসেও কাজে ঢুকেছিলাম। তারপরে ভাইও কাজ করতো। মানে ওও পড়তো, আমিও পড়তাম। সাথে, সাথে ভাইও কাজ করতো। ওও রাজমিস্ত্রির কাজ করতো। করে, করে একটা আমাকে বই কিনে দিয়েছিল ভাই। সেটা ছিল WBCS ক্র্যাক। তো ওরই কাজের ১ম ওটা বই পেলাম। তো ওটাও পড়তাম। তারপর হচ্ছে ধীরে, ধীরে পড়ার পর ১ম বারেই ওই পুলিশের যেটা ২০২১ সালে হয় এটা ফ্রিলি কোয়ালিফাই করেছিলাম। মাঠের জন্য প্রিপারেশন নিতাম। তো স্যার ওখানেও মাঠে চলে গেছিলাম ১ম বার। তো সেখানে হতাশা হয়ে গেলাম মাঠে গিয়ে। তারপরে আবার প্রিপারেশন ওরকম কন্টিনিউ থাকলো। থাকতে, থাকতে স্যার আবার কেপিতেও ২০২৪ এর যেটা ছিল কেপি ওটাতেও ফ্রিলি পাস করেছিলাম। আবার মাঠ প্র্যাকটিস করার পরে গিয়েও ফেল পেলাম। আবার হতাশা মানে নিরাশা হয়ে গেলাম। তো তারপরে স্যার এলপি ২০২৪ এ ছেড়েছিল, ফর্ম ফিল আপ করা ছিল। তো এগুলার প্রতি কোনো ইন্টারেস্ট ছিল না। জানতাম না এগুলো কি জিনিস। প্রথম থেকে তো জানিই না। না জেনেই দেখলাম ডিপ্লোমা আছে আমার, কোয়ালিফাই হয়ে যাবো ওতে মানে এ আ কি বলে স্যার মানে ডিগ্রি আছে। তো ওই হিসেবে করে দিয়েছিলাম মানে ডিপ্লোমা। কোয়ালিফিকেশন আছে মানে অ্যাপ্লাই করতে পারবো, সিম্পল বিষয়। আমি ওটা ভেবেই দ করে দিয়েছিলাম। তারপরে জানতামও না যে এরকম এএলপি থেকে ট্রেন চালায়, এএলপি থেকে এরকম, এরকম জানতাম না ১ম এ এগুলো। তো সেইভাবেই পরীক্ষার ডেট আসে, পরীক্ষা দিলাম। ফ্রিলি তো স্যার হয়েই গেছিল। কোয়ালিফাই হয়েই গেল। তারপরে শুরু হলো মেইন টেন্সে স্যার মেইন পরীক্ষা থেকে। যে ফ্রিলি তো কোয়ালিফাই হলাম তার আগে পর্যন্ত বারবার হতাশ হয়ে গিয়েছি। বারবার পাস করা সত্ত্বেও ফেল করে যাচ্ছি। তো সেই মুহূর্ত থেকে স্যার মানে আরো টেনশন বেশি হয়ে গেল যে প্রিলি কোয়ালিফাই তো করে গেলাম। এবার মেইন কি করে পাস করব? তখন থেকে স্যার আরো বেশি মানে চাপ বেড়ে যাচ্ছিল। তখন YouTube দেখতাম। তাছাড়া আমাদের মানে রেলের তো কোনো ওরকম বই নেই। আর যা কিছু বই স্যার হিন্দি ভার্সনে সব। YouTube এ, Facebook বলছি, Flipkart এ যেগুলো দেখতাম সার্চ করতাম ফিজিক্স সায়েন্স এর জন্য হয় ইংলিশ না হলে হচ্ছে হিন্দি। বাংলা ভাষায় কোনো স্যার ওরকম বই পেতাম না। বাংলা ভাষায় ওরকম রেলের কোনো স্যার ওরকম যে ধরে, ধরে পড়াবে সেরকমও পেতাম না। হিন্দিগুলো দেখতে, দেখতে তো একদিন স্যার আপনার চ্যানেলের সাথে পরিচয় হয়ে যায়। তো দেখলাম ৩০-৩৫ মিনিটের ভিডিও। এত হিন্দি দেখেছি একটা বাংলা দেখি, অন্তত স্যাটিসফাই হবো। তারপর থেকে স্যার স্যাটিসফাই হতে, হতে এমন হলো আপনার পুরো ভিডিওই দেখে নিয়েছি যতগুলো করানো ছিল আপনার চ্যানেলের স্যার। সাথে, সাথে আর আপনার এগুলো স্যার পুরো ফ্রিই ছিল আপনার। কোনো এগুলো পেইড ছিল না। একদম একদম, তাদের যেটা তুমি ড্রয়িং প্রথমে বললে। ড্রয়িং
এবার আমি যেটা হ্যাঁ স্যার। জানতে চাইবো তোমার কাছে, ওটা তো প্রথমে তুমি শুনলাম আমি, খুবই ভালো কথা। আর তোমাদের একটা কথা বলবো যে ওর ব্যাকগ্রাউন্ড তোমরা হয়তো বুঝতে পারছো খানিকটা, ওর চারপাশের পরিস্থিতি দেখে। সেখান থেকে ওর যে মাথায় যে এসেছে যে চাকরি করব, তার মানে সেই জুনুনটা বোঝো, মানে সেই খিদেটা বোঝো। এই খিদেটা আমি প্রত্যেকের মধ্যে বলি যে তৈরি করতে। আজকেও কিন্তু একদম মানে আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে পড়েছে, তাই না? আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে পড়েছো তো, আর্টস ব্যাকগ্রাউন্ড। তারপর থেকে পলিটেকনিক করেছো। কোন স্ট্রিমে পলিটেকনিক করেছো তুমি? অটোমোবাইলে স্যার। অটোমোবাইলে অটোমোবাইল। পলিটেকনিক করেছো। আচ্ছা, হ্যাঁ, যখন তুমি রেলের সায়েন্স পড়তে যাচ্ছ, নর্মাল যে সায়েন্স বা বেসিক সায়েন্স যাই বলো না কেন, একই, আমি টোটালটাকে একটাই ধরলাম। তো তোমার ভয় লাগতো না যে সায়েন্স বিষয়টা? কারণ রেলের সায়েন্সটা তুমি জানো যে একটু টাফ হয়, একটু অন্যরকম হয়, তুমি আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে পড়েছো। তো তখন তোমার মানে কি মনে হতো? স্যার ভয় বলতে স্যার পুরোটাই ভয়। সায়েন্সের উপরে আরেকটা ফিক্সড নাম্বার ছিল 40 নাম্বারের সায়েন্স। ওখানে স্যার কভার করতে হবে। তো এটা পুরো ভয় মানে কি ওটা আলাদাই করে দিয়েছিল। এবার হচ্ছে ওখান থেকে ওই যে স্যার বললাম না হিন্দি চ্যানেলগুলো দেখতাম। হিন্দি দেখে, দেখে বুঝতাম কিন্তু ওই যে কোয়েশ্চেন যেগুলো বাংলায় পেতাম ওগুলো সলভ করাটা আমার পক্ষে অসুবিধা হয়ে যেত। হিন্দি বুঝে বাংলায় ল্যাঙ্গুয়েজ আলাদা হতো। ঠিকঠাক ক্লিয়ারিটি হতো না। তো তারপরে তো স্যার আপনার বললাম না স্যার ইউটিউবে সার্চ করতে, করতে বাংলার একটা চ্যানেল দেখতে পাই ভিক্টোরিয়া ডিভিশন নাম। তো জানি সেখান না থেকে কেমন তুমি হতো। আস্তে 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 রেডি করো। ধীরে সেখান থেকে স্যার ধীরে, 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 ধীরে কনফিডেন্স পেতে থাকি স্যার। আর আচ্ছা, স্যার আপনি আচ্ছা, তুমি যেভাবে ধরে, মানে ধরে যখন, হ্যাঁ হ্যাঁ বলো। আপনি স্যার যেভাবে ধরে, ধরে বুঝিয়েছেন মানে ওই পুরো ওই ফিজিক্সের যে সায়েন্স গুলো ছিল স্যার, ফিজিক্সের যে সায়েন্সের মানগুলো ছিল স্যার, ওগুলো যে ধরে, ধরে বুঝিয়েছেন আমরা তৈরি করেছেন আমাদের হাই লেভেলে। কিন্তু কোয়েশ্চেন যখন প্রিভিয়াস ইয়ার গুলো কমপ্লিট করতাম, আগেকার যে ম্যাথ গুলো এসেছিল ওই পিডিএফ পেয়েছিলাম আপনার কাছ থেকেই। তো সেগুলোতে নরমালি মনে হতো স্যার ওগুলো এক লাইনের। আর আপনি আমাদের হাই লেভেলেই শিখিয়ে রেখেছিলেন ধরে, ধরে পুরো। আমি সবসময় তোমাদের হাই লেভেলে শেখাতে একটাই কারণ, যদি বাই চান্স হাই লেভেল চলেছে, যেটা এবছর টেকনিশিয়ানে এসেছে তোমরা দেখেছো, ওটা বেসিক সায়েন্স নয়, জেনারেল সায়েন্স, বাট তবুও হাই লেভেল প্র্যাকটিসটা ভীষণ জরুরি। মানে শুধু সহজ প্রশ্ন দেখলাম বলে সহজ প্রশ্ন প্র্যাকটিস করে যাব, এটা কখনোই কাম্য না। তাহলে কি হবে, পরীক্ষা হলে গিয়ে কিন্তু কাঁদতে হবে, মানে সিলেকশন কিন্তু হবে না। তো যাই হোক, এবার যেটা আমি তোমাকে প্রশ্ন করবো সেটা হচ্ছে, তুমি আহ বলছো যে প্রিপারেশনের সময় তুমি একটা কাপড় কারখানাতে, গার্মেন্টসে একটা কাজ করতে, তাই না? গার্মেন্টসে কাজ করতে তোমার ছোট হ্যাঁ স্যার। ভাই, ও বললে কোথায় একটা বাইরে কাজ করতো, আর দাদা লেবারের একটা জায়গাতে কাজ করতো। তো তুমি বাই দ্য পড়াশোনাটা কখন করতে? স্যার পড়াশোনার আমার কোনো ফিক্সড টাইমিং স্যার আমি করে উঠতে পারতাম না ওরকম। যে রুটিন বানিয়ে করব সেরকম কোনো ফিক্সড টাইমিং ছিল না। সকালে ২ ঘন্টা আমরা ভোরে উঠতাম। ভোরেই আমি জানতাম যে পড়ার সময় পাবো। বাকি সময় ৯ টার দিকে খেয়ে দিয়ে চলে যেতাম কাজে। আসতাম দুপুরবেলা, দুপুরবেলা একটু ম্যাথ গুলো করতাম খেয়ে দিয়ে বসে। আবার ৪:৩০ ৫টার দিকে আবার কাজ চলে যেতাম। আসতাম ৯টা ৯:৩০ কোনোদিন ১০টা। হাটের দিনগুলো বেশি হতো টাইম। মানে হাটের দিন বলতে স্যার কিরকম আমাদের ওই কাজটা ছিল, ওই টেলর গুলো সব সেলাই করে এসে ওই বাড়িতে দিয়ে যাবে, ওই মালিকের বাড়ি। এবার আমাদেরকে রেডি করে ওরা ওই রাতেই হাটে চলে যায়। মানে ২টো ৩টার দিকে হাটে চলে যেত। তো সেই টাইমের মধ্যে আমাকে রেডি করতে হতো। এবার কোনো দিন রাত্রে তো পড়াই হতো না। আমরা স্যার ওইভাবে ফিক্স করতাম যে ভোরবেলায় যতটুকু সময় পাওয়া যায়, ভোরবেলা সকালবেলার মধ্যে। তাছাড়া সেরকম ফিক্সড টাইমিং ছিল না যে আমাকে সকাল কখন ৯টা থেকে উঠতে পারে? ১১টা। স্যার উঠে যেতাম ৪:৩০, মানে ৪:৩০ হয়ে যায়। ৪:৩০ ৪টার মধ্যে উঠে যেতাম। ওই সময় স্যার ওইভাবেই পড়তে হতো আমাদেরকে। তাছাড়া দিনে যে পড়বো আমরা ২ ঘন্টা বেশি, ওই সময়গুলো ছিল না। তারপর সেইভাবে পড়তে 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 আস্তে 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 তুমি কিন্তু সাফল্যের দরজাটা পার করতে পেরেছো। হ্যাঁ একদমই স্যার। ঠিক কথা। তো যখন ফ্রাস্ট্রেশন আসতো, তখন কি মনে হতো যে এই লাইনটা আমার জন্য না, বা আমার পরিবার এরকম অবস্থা, আমাকে কিছু একটা করতে হবে? কারণ দেখো, একটা জিনিস, সব তোমরা যারা দেখছো, তোমরা এই কন্ডিশনটা, আমিও এটা বুঝতে পারছি, বাড়িতে মা বাবা ৩ জন ভাই, তার মানে এখনকার দিনে সংসার চালানোটা সত্যিকার হিমশিম ব্যাপার। পড়াশোনা তো অনেক দূরে, পড়াশোনার তো সফিস্টিকেটেড হয়ে যাচ্ছে। তার আগে পর্যন্ত যে খাওয়া, দুবেলা মানে ৩ বেলা ৪ বেলার যে খাওয়াটা, সেই খাওয়াটাই টাফ হয়ে দাঁড়াচ্ছে। তারপর তো শরীর খারাপ আছে, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র আছে, ইত্যাদি প্রভৃতি আছে। তো সেগুলো ভেবে তো চাপ তো স্বাভাবিকভাবে একজন ছেলে হিসেবে চাপ তো আসবেই। তো তখন কি মনে হতো, কিভাবে সেটাকে ওভারকাম করতে তুমি?
স্যার ওভারকাম বলতে ১ম এই বুঝে নিয়েছিলাম যে আমাদের পড়াশোনা ছাড়া আর নতুন কোনো আর হাতিয়ার নেই স্যার। আমাদেরকে পড়াশোনা করেই এগোতে হবে। সে যাই করি না কেন ধীরে, ধীরে একটু করে পড়াশোনা মেইনটেইন করতেই হবে। আর ওইভাবে স্যার করেই এসেছি। কারণ বাবার টাকা নেই যে ব্যবসা করব বা কোনো দোকান খুলবো। তো আর বাবাকে দেখে কি বলবো স্যার? ভ্যান ১ম এই বললাম স্যার ভ্যান চালাই এখনো চালিয়ে যাচ্ছে বাবা। তো কিছুদিন মানে স্যার মানে খারাপই লাগে স্যার এগুলো বলতে স্যার। বুঝতে পেরেছি, মানে স্বাভাবিক ব্যাপার। এটা তো মানে সত্যি চোখে জল চলে আসার মতো কাহিনী এটা। মানে সত্যি এই জিনিসটা মানে এইখান থেকে যে সাকসেস পাওয়াটা না, আজকে আমি মানে আমার শিক্ষক জীবন সার্থক শুধুমাত্র তোমাদের মতো ছাত্রগুলো পড়িয়ে। মানে আজকে তোমরা যদি না চাকরি পাও না, তাহলে এই পড়ানোর কোনো মানে নেই। এটা আমি মনে করি একজন যার পরিবারের একটা এরকম পরিস্থিতি, সেখান থেকে একজন ছাত্র যদি উঠে আসে এবং সে যদি চাকরি পায়, তবেই না একটা ফ্যামিলি আজকে উন্নত হবে। আজকে তোমাকে দেখে কত ছেলে সাহস পাবে জানো এই জায়গাটা থেকে, অনেক ছেলে সাহস পাবে। তো যাই হোক, সেটা তুমি আস্তে 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 যে নিজেকে রেডি করেছো। অনেকে এই জায়গাটা থেকে হাল ছেড়ে দেয়, অনেকে পারে না, ছোটখাটো কোনো কাজে লেগে যায়। অনেকেই আছে যারা দেখছে আজকে হয়তো তোমার এই ভিডিওটা দেখবে, অনেকেই আছে যারা ছোটখাটো কোনো কাজ করে, আমি জানি অনেকেই আছে যারা ধরো কেউ হয়তো কোনো একটা পার্টিকুলার মাল বোয়ার কাজ করে, কেউ হয়তো সেলস কোম্পানিতে কাজ করে, কেউ হয়তো ফাইন্যান্সের কাজ করে, নানা রকম যে যেখানে যেটা পাচ্ছে করছে। তো তাদেরও কিন্তু একটা সাহসের জায়গাটা এটা যে পড়লে বা লেগে থাকলে হবে। হ্যাঁ স্যার। তোমার এখন বর্তমান বয়স কত? আমার এখন ২৭ প্লাস। ২৭+। তাহলে তুমি ২৭+, আমি বর্তমান মনে করি যে ৩০-এর মধ্যে চাকরি পাওয়া মানে এই মুহূর্তে হাই ফাই ব্যাপার। তার কারণ সত্যি হ্যাঁ, কথা বলতে মানে এত পর পর ভ্যাকেন্সি বেরোচ্ছে, বা আগে যে গ্যাপটা তুমি যে গ্যাপটা পেয়েছো, এখন তো ছাত্রছাত্রীদের সুবিধা। মানে হ্যাঁ স্যার। এখন তো তুমি যে সময় থেকে প্রিপারেশন নিয়েছো, তার থেকে এই মুহূর্তে দাঁড়িয়ে রেলের প্রিপারেশন করা অনেক সুবিধা। কতগুলো এক্সাম পাচ্ছে, সে গ্রুপ ডি পাচ্ছে, গ্রুপ ডি পরীক্ষা দিতে না দিতে আরেকটা গ্রুপ ডি ভ্যাকেন্সি অ্যাপ্লাই করে দিল, সেটা দিতে না হ্যাঁ, দিতে এই কয়েকদিন পর রেলের ভ্যাকেন্সি আবার এলপি ভ্যাকেন্সি বেরোবে, সেটা দিতে না দিতেই আবার টেকনিশিয়ান বেরোবে। মানে অনেকটা সুবিধা পাচ্ছে। তোমরা যে হার্ডেলটা পেরিয়ে এসছো এখনকার ছাত্র, হ্যাঁ ভ্যাকেন্সিটা একটু কম আছে, কিন্তু ভ্যাকেন্সি কম থাকলেও যখন ভ্যাকেন্সি গুলো পরপর আসে তখন কি হয়, একটাতে ফেল করলে অপরটাতে পাস করার একটা দরজা খুলে যায়, এক্সপিরিয়েন্স হয়ে যায় যে আমি এই ভুলটা করেছি, পরের পরীক্ষাটা এই ভুলটা করবো, তাই না? হ্যাঁ স্যার। আমাদের বেলা তো তা তোমার হ্যাঁ, আমাদের এরকম ১৮ সালে লাস্ট হয়েছিল বলে তারপরে একদম টানা ২৪ সালে হয়। তো আমরা ২৪ সালেরই অল্পটা গ্যাপ। দিয়েছিলাম। হুম। মানে কেউ যদি ২১-এ প্রিপারেশন শুরু করে এমনিই তার ২৬ হয়ে যাচ্ছে, মানে তার কোনো এক্সাম দিতে না দিতেই তার ২৬ হয়ে যাচ্ছে, সে তার ২৬-এর মধ্যে কোনো এক্সাম দিতে পারছে না। এটা হচ্ছে না। বিষয় আর কি। মানে শুধু বসে বসেই তার ২৬ হয়ে যাচ্ছে। আর আমাদের স্টেট গভর্নমেন্টে তেমন কোনো রিক্রুটমেন্টই হয় না। এই যে বেঙ্গল পুলিশের রিক্রুটমেন্ট এখনো পেন্ডিং পড়ে আছে, তাহলে কি করে হ্যাঁ হবে? স্যার। সেই জায়গাটা থেকে ওটাই রেল একটা তাও বড় পেনি। অপরচুনিটি। হ্যাঁ স্যার, রেল এখন পরপর টানা ২৪ থেকে চলছেই। মানে এলপি আবার তো ছেড়ে দিয়েছে স্যার। মে মাসে এপ্লাই হবে আবার। হ্যাঁ, মে ১১,০০০ মাসে চাকরি। অ্যাপ্লাই এবং পরের বছর আবার আসবে, হুম, হুম। পরের বছর আবার আসবে। হুম, এরকম তো চলছে স্যার এখন শিডিউল। তোমার পরবর্তী ইচ্ছা কি, মানে স্বপ্ন কি আছে? চাকরি পাওয়ার পর কি স্বপ্ন আছে, বাবা মাকে বা নিজেকে নিয়ে কি স্বপ্ন আছে? স্যার স্বপ্ন তো স্যার অনেক কিছুই, মানে ১ম তো এই যে সাকসেস হয়েছি এখানেই, মানে খুশি তো স্যার, তবুও প্রিপারেশন চালিয়ে যেতে হবে একটু উঁচু পদের জন্য স্যার। মানে হয় না স্যার, থাকে যে একটা আগে হলো, তারপরে ধীরে, 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 ধীরে পড়াশোনা তো ছাড়া যাবে না স্যার। পড়াশোনা তো করতেই হবে। আর আমাদের এই বয়সটা স্যার পড়ারই বয়স আমাদের স্যার। এখন যদি ফাঁকি মারি আবার এই পদেই থাকতে হবে তখন। ধীরে, ধীরে, ধীরে স্যার পড়তেই হবে, উঁচু পদগুলোতেও যেতে হবে। আপনি তো স্যার শিখিয়েছেন সাকসেস মানে যে চাকরি পাওয়া তাই যে সাকসেস তা তো নয় স্যার। ধীরে, ধীরে নিজেকে এগিয়ে যেতে হবে। না, একদম ঠিক কথা, একদম ঠিক কথা। এই জঞ্জাল থেকে জীবনটাকে মুক্তি পেতে হবে। মানে এই যে হ্যাঁ স্যার। যন্ত্রণাময় জীবন, তুমি একটা ফার্স্ট স্টেপ মুক্তি পেয়েছো, মানে ফার্স্ট স্টেপ বলতে অনেকটাই মুক্তি পেয়ে গেছো। এবার তোমাকে হ্যাঁ, আপগ্রেডেশন করা, এটা তুমি মুক্তি পেয়েছো, ওটা হচ্ছে তোমাকে এবার আপগ্রেডেশন করতে হবে। ঠিক আছে, নিজেকে আপগ্রেড করে করে এগিয়ে নিয়ে যেতে হবে, তাই না? এতদূর যখন পেয়েছো, তোমার প্রথম যে এলপি ট্রেনিং সেটা কোথায় হয়েছিল? এএলপি ট্রেনিং স্যার জামালপুরে চলছিল। তো ওখান থেকেই মানে তারপরে
1 মাস পরে পাঠিয়ে দিল ধানবাদে সিগন্যাল ট্রেনিং করানোর জন্য। তো ওখানে গেলাম, ১ মাসের হয়ে গেল, ফেব্রুয়ারিতে কমপ্লিট হয়ে গেল ওটা। ওখান থেকে আবার জামালপুরে আসলাম বিহারের। ওখানে এসে কিছুদিনের আবার ট্রেনিং করিয়ে আবার মালদাতে পাঠিয়ে দিয়েছিল লাইন ট্রেনিং এর জন্য। তো ওটা টানা এপ্রিল মাস পর্যন্ত আছে, 25 তারিখ পর্যন্ত। তো লাইন ট্রেনিং এ স্যার ওখানে যা প্র্যাকটিক্যাল শিখিয়েছিল, যা করিয়েছিল ওই ট্রেন সম্বন্ধে, ইঞ্জিনের ওই ক্যাব সম্বন্ধে, তো ওগুলো ১ম এ দেখলাম, তারপর বুঝলাম। তারপর ওই ড্রাইভার স্যার তো বললেন এই দাদা বলতে বলেছে, ভাইয়া। তো ওখান থেকে বলেছে যে স্যার বললে উনারা নাকি রাগ করে। তো ওইজন্য বলছে যখন একই আমরা, তো দাদা বা ভাই বলে মানে সম্মানটা ভালো লাগে ওদের শুনতে। তো ওটাই দাদাই বলি আমরা। তো ওনার কাছে শুনি যে কোথায় মানে কোন সুইচ গুলোতে কি করতে হয়, কেমন ভাবে মেইনটেইন করতে হয়, কিভাবে জেগে থাকায়। রেল চালানো একটা বিশাল একটা ভাইটাল ব্যাপার। দুজনের উপরে পুরো যাত্রী, হাজার, হাজার যাত্রী থাকে। তো এভাবে এখন আমাদের শিখতে হুম। হয়। বলে ওনারা বলেন যে সজাগ থাকতে হবে। মেইন কাজ হচ্ছে আমাদেরকে মানে সজাগ থাকা। আর আবার যেতে আর হবে স্যার জামালপুরে যখন গিয়েছিলে সুহাসের সঙ্গে দেখা হয়েছিল? আমার একটা ছাত্র যে হ্যাঁ, তোমাকে হ্যাঁ, হ্যাঁ, বলেছিল, হ্যাঁ। সুহাসের সাথে দেখা হয়েছিল, ওই দাদাটার সাথে। তো খুব ভালো, মানে ওরও কন্ডিশন কিন্তু তোমার মতো, মানে হ্যাঁ, ওর খুব মানে ওই দাদাটা হেল্পফুল। ওখানে, হ্যাঁ, ওখানে টেকনিশিয়ান জামালপুরে ওয়ার্কশপে আছে। একদিন দেখা করে ডেকেছিল আমাকে ওই জায়গাতে, আমরা গিয়েছিলাম ওখানে, ওই ওয়ার্কশপের কাছাকাছি। ও কাছে খুব একটা দূরে না, আমাদের যে ট্রেনিং সেন্টার আর ওদের ওয়ার্কশপ ওই একটা, হ্যাঁ, একটা গলি এদিক ওদিক খালি, খুব একটা ডিস্টেন্স নেই ওই ওয়ার্কশপ থেকে আমাদের এই হোস্টেলটা। ওখানে দাদাগুলো থাকে। আর এখন তো বাড়ি থেকেই যাতায়াত করো ট্রেনিং সেন্টারে। হ্যাঁ, এখন বাড়ি থেকে এই পুরো মাসটাই যাতায়াত। 25 তারিখ পর্যন্ত মানে আমাদের আছে। মার্চের 14 তারিখে এসেছিলাম ওখান থেকে, জামালপুর থেকে। টানা একদম 34 দিনের দিয়েছিল ওয়ার্কিং ডে। আচ্ছা, তুমি তারপরে যারা স্যার আবার ওখানে এখন রেলের প্রস্তুতি নিচ্ছে, যারা এখন রেলের প্রস্তুতি নিচ্ছে নতুন, তাদেরকে তুমি কি বলবে? হ্যাঁ, মানে তাদের ধরো অনেকে হতাশায় ভুগছে, বা অনেকে ভাবছে রেল ছেড়ে অন্য কিছু প্রস্তুতি করব, বা ভাবছে কিভাবে প্রস্তুতি করব। হ্যাঁ, এতে নানা রকম বিষয় তাদের মনের মধ্যে রয়েছে। তুমি একজন সাফল্য পাওয়া ছাত্র এবং একদম গরিব পরিবার থেকে উঠে আসা ছাত্র, যে ব্যাকগ্রাউন্ডটা মানে একদম ভারতবর্ষের বর্তমান চিত্র, যেটা আমি বলতে পারি যে তোমার উঠে আসাটা এটা একটা ভয়ঙ্কর সাফল্য। যেমন আমরা আহ তো সেই জায়গা থেকে বলতে পারি, তো তুমি তাদের উদ্দেশ্যে কি বলবে? স্যার আমার মতো যে ভাই বোন বন্ধুরা আছে তাদের একটাই কথা বলার আছে যে প্রথম কথা ধৈর্য রাখতে হবে, আর একটা সঠিক জায়গা গাইডেন্স নিতে হবে স্যার। এটা হচ্ছে প্রথম কথা, যেটা আমরা স্যার অনেক অনেক স্যার দাদা চেঞ্জ করেছি, পেয়েছি হেল্প। তারপরে যে সঠিক যে গাইডেন্স মানে যেটার জন্য যেটা দরকার স্যার, মেন উদ্দেশ্য এটাই হচ্ছে স্যার, যেটার জন্য যেটা দরকার। এই স্যার এখনকার দিনে চ্যানেলের কোনো স্যার অভাব নেই। বাংলাতে যেমন স্যার অনেক অনেক চ্যানেল এক একটা থেকে বলে দেয় প্রচুর রেলের প্রচুর জন্য। প্রচুর হ্যাঁ প্রচুর স্যার, চ্যানেল। এরকম ব্যাপারটা কি হয় বলতো, ব্যাপারটা কি হয়, আমি একটু ইন্টারাপ্ট করছি। ব্যাপারটা কি হয়, যখন যেটার বাজার তখন সেটা, কিছু চ্যানেল এরকম আছে। হ্যাঁ, হ্যাঁ স্যার মানে এটা, কিছু নেই তো চলো যেটা হচ্ছে সেটাকেই করাই আর কি, মানে এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ স্যার এরকমই আমি একটা ফেঁসে গেছিলাম ওই সাইকোর জন্য। মানে আপনি কখনো বলেননি, আপনি তো পরে বললেন স্যার এনকে বা ওই যে আনলিমিটেড যে কোনো একটা নিতে বললেন ভালো দেখে। তার আগে আমি ওই কম টাকা দেখে মেরে দিয়েছিলাম স্যার ওই সাইকোর জন্য। 480 কি 90 টাকা নিয়েছিল, কিন্তু তারপরে কিছুদিন করিয়ে চ্যানেলই উড়ে গেল স্যার। ওটা মানে পুরো টাকাটাই লস চ্যানেলের হয়ে নাম গেছে। বলার দরকার নেই, just বলো। বুঝতে হ্যাঁ, পেরেছো? পুরো চ্যানেলটাই উড়ে গেল, মানে টাকাটা কম দেখে মেরেছিলাম। তারপরে স্যার আপনি যখন আবার ভিডিওতে বললেন যে এনকে বা আর একটা আনলিমিটেড বলেছিলেন, তো দুটোর মধ্যে যে কোনো একটা বেস্ট মানে নিতে বলেছিলেন, তো একটা নিয়েছিলাম, তো আনলিমিটেডই নিয়েছিলাম আমি স্যার। বেশ ভালো হয়েছিল। আর স্যার আপনি যেটা বলছিলেন যে গাইডেন্স, বললাম না স্যার, একটা গাইডেন্স বন্ধু ভাই যারা শুনছে বা শুনবে, তাদের জন্য একটা উদ্দেশ্য ধৈর্য রাখতে হবে এবং সঠিক গাইডেন্স মেনে চলতে হবে। ধৈর্য ছাড়া কিছু হবে না স্যার। আর তার সাথে সাথে সঠিক গাইডেন্সেরও খুবই দরকার স্যার। নাহলে স্যার রেল মেনটেন করা খুবই ইজিলি না স্যার। বেসিক একদম সায়েন্স, ঠিক, কারণ গাইডেন্সটা না নিলে সেই জায়গাটা পৌঁছানোটা খুব, মানে খুব অসম্ভব খুব ব্যাপার, তাই না? হ্যাঁ, আজকে হ্যাঁ স্যার। আজকে তুমি জানো যে তোমাদের যখন গ্রুপে রেখেছিলাম, এই ভিক্টরি এডুকেশন একটা ছোট্ট চ্যানেল, একদম আমার চ্যানেলটা কিন্তু খুব বেশি বড় না,
কিন্তু তোমরা আচ্ছা। মানে তুমি তো জানো, তুমি তো ফিল্ডে গিয়ে দেখেছো টেকনিশিয়ানের ওয়ার্কশপে কতজন ভিক্টরি এডুকেশনের স্টুডেন্ট ছিল, সুহাস ছিল, আরো অন্যান্য অনেকেই ছিল আমাদের এখানে। তো সেই জায়গা থেকে বলতে পারি যে ভিক্টরি এডুকেশনকে তুমি কি মনে করো যে এখানে রেলের প্রস্তুতি একদম সঠিকভাবে দেওয়া হয়, গাইডেন্স কি মনে হয় তোমার? হ্যাঁ স্যার, সঠিক সঠিক দেয় কিনা জানি না, কিন্তু স্যার আপনার কাছ থেকে করে আমি স্যার পেয়েছি। রেলের মেন রেলের যে স্যার এই যে মেন্সের জন্য যে চাপ, একটা হেডেক স্যার, মেন্স পাস করে তবেই স্যার সাইকো মেডিকেল দেখতে পাবো। তার আগে স্যার এই যে মেন্সের যে প্রিপারেশনটা স্যার আপনার কাছ থেকে আমি সঠিকভাবে পেয়েছি, সঠিক গাইডেন্সে। তবুও স্যার ফ্রিতে পেয়েছি স্যার আপনার। আর যদি পেইড কোর্স হতো জানি না আরো হয়তো এর থেকে ভালো হতে পারতো। ধরে হয়তো আরো ভালো করে শিখতে পারতাম স্যার। ইউটিউবে আপনি যতটা পেরেছেন দিয়েছেন সময় করে স্যার। তো স্যার আমি এইটুকু মনে করি স্যার, যারাই দেখবে বা মানে শুনবে, তারা, আমি চাই যে স্যার ভিক্টোরিয়া এডুকেশন বিশ্বাস করুক, একবারই বিশ্বাস করুক এবং একবারেই সাফল্য পেয়ে যাক। একদম। এটুকুই স্যার আমার বলা যাই হোক স্যার। দেবব্রত, ভালো থেকো তুমি, এভাবেই এগিয়ে যাও আর কি। এবং তোমার যে কেরিয়ার আরো ভালো হোক, তুমি আরো উঁচুতে ওঠো, কারণ তোমরা উঁচুতে উঠলে তবেই কিন্তু আরো ছাত্রছাত্রীরা এখান থেকে সাহস পাবে এবং এগিয়ে যাবে। ঠিক আছে? হ্যাঁ তো স্যার। এটাই তোমাকে বলবো, আরো অনেক দূর তুমি এগিয়ে যাও। ঠিক আছে? তো এটাই হ্যাঁ হচ্ছে স্যার। বিষয়। তো লাস্ট তুমি কি বলতে চাও বলে আজকে সেশনটা আমি শেষ করব, এবং তোমার আরো সাফল্য যাতে তুমি পাও সেই কামনা করবো। স্যার, সবার আগে স্যার ধন্যবাদ স্যার আপনাকে। স্যার বাংলায় যে এরকম রেলের জন্য সত্যি করে প্রিপারেশন যে আপনি করাতে পারেন, সেটা আপনি স্যার দেখিয়ে দিয়েছেন স্যার। এটা আমার শুধু মুখের কথা না স্যার, আপনি করিয়ে দেখিয়েছেন। আমার মতো আরো অনেক ছেলেরা আছে যারা, আমিও দেখতাম ওনাদেরও ভিডিও দেখেছিলাম আপনি স্যার করেছিলেন। তো ওনাদেরও হুম। দেখতাম, যে জানি না তখন জানতাম না যে স্যার এরকম ভাবে সম্ভব যে বাংলাতে সত্যিকারের মানে বলছেন আপনি জোর গলাতে যে স্যার আপনি গাইডেন্স সঠিক দিতে পারবেন কিনা। দেখতাম, কিন্তু আজকে স্যার দেখুন তখন আপনি, তুমি আমি, সিলেকশন পাওনি, তখন তুমি না স্যার, সিলেকশন পাওনি, আজকে তুমি সিলেকশন পেয়েছো। হ্যাঁ, আর আজকে তাই স্যার না? আমি আপনার, হ্যাঁ স্যার, হ্যাঁ, এবং তোমার আর আমার এই ইন্টারভিউটা অনেকে যারা দেখছে তারা হয়তো আগামী দিনে আবার তোমার মতো পজিশনে থাকবে। একদম এবং স্যার এই সেম। এই সিস্টেমটা, এই জার্নিটা কিন্তু কন্টিনিউ হবে, এই জার্নিটা কিন্তু চলতে থাকবে। হ্যাঁ স্যার। এই হচ্ছে বিষয়। যাই হোক, ভালো থেকো। ঠিক আছে। হ্যাঁ, ঠিক ঠিক আছে স্যার, ধন্যবাদ।